আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। আমি আপনাদেরকে অনুরোধ করব কোনো প্রকার না টেনে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। বিশ্বকাপে বাংলাদেশের যে দলটা খেলতে গেছে, আমরা যখন ম্যাচ বিশ্লেষণ বা অ্যানালাইসিস করি, আমরা বোলিংকে বেস করে অ্যানালাইসিসটা করি, কারণ ব্যাটিংয়ের কন্ডিশনটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ম্যাক্সিমাম ব্যাটাররা ফর্মে নাই। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আমাদের ব্যাটিংটা টি-20তে ওই মানের না যেটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়াতে আইপিএলের মানের ক্রিকেট খেলা হয়। একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দেখাই। জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড বাদে বাংলাদেশের যে টপ স্কোরগুলো টি-20 ক্রিকেটে, 215 বাংলাদেশের টপ স্কোর শ্রীলঙ্কার এগেইনস্টে, এরপর 211, 203, 193, 189। এই পাঁচটা স্কোরের মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই যে টপ স্কোর কারা করেছেন এই পাঁচটা স্কোরের মধ্যে, এই টপ পাঁচটা স্কোরের মধ্যে তিনটা স্কোরই মুশফিকুর রহিমের। একটা তিনি 72 করেছেন, একটা তিনি 66 করেছেন, আর একটা তিনি 50 করেছেন শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের এগেইনস্টে। এখন এর মাধ্যমে একটা বিষয় একটু চিন্তা করে দেখেন, মুশফিকুর রহিম এই রানগুলো কিন্তু তার ক্যারিয়ারের অনেকগুলো বছর পার করার পরে করেছেন। আর বাকি যে দুইটা রান, একটা জাকের আলী অনিক তার একদম ইনিশিয়াল স্টেজে, আর একটা লিটন কুমার দাস ওই সময় তিনি প্রাইম ফর্মে ছিলেন সেই জায়গাটাতে। এখন মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের অনেকগুলো স্টেজ পার করে, অনেকগুলো বছর পার করে তার স্কিলটাকে ওই পর্যায়ে নিয়ে গিয়ে অনেক বেশি শানিত পরিশীলিত হয়ে দেন তিনি তার ক্যারিয়ারের পিকে যে সময়টা ছিলেন তখন তিনি এই তিনটা স্কোর গড়েছেন। বাংলাদেশের ক্রিকেটে টি-20-র আলাদা স্কিল ডেভেলপ হওয়াটা খুব ডিফিকাল্ট, খুব রেয়ার। কারণটা কি? প্রথম যে কারণটা 2021 সাল থেকে আমরা বলে আসছি, সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক আর কোনো টি-20 টুর্নামেন্ট নাই। এটা হচ্ছে সর্ববৃহৎ কারণ। ধরেন আমাদের যে ছেলেটা বিপিএল একটা সিজন ভালো খেললো, মেহেদি মারুফ, কিংবা বঙ্গবন্ধু টি-20তে আনিসুল ইমন ভালো খেলেছে, পারভেজ ইমন একটা সিজন ভালো খেলেছে বঙ্গবন্ধু টি-20তে। আফটার দ্যাট তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী বছর পর্যন্ত আরেকটা টি-20 ম্যাচ খেলার জন্য। সো ইন বিটুইন টি-20-র যে স্কিলটা, সেই স্কিলটা তো তাদের মধ্যে গ্রো করে নাই, বা তারা সেটা প্র্যাকটিসের মধ্যে নাই। এর পরের বছরই মেহেদি মারুফের আর কোনো খবর নাই, আনিসুল ইমনকে তো আমরা খুঁজেই পাইনি। পারভেজ ইমন এই বছরের প্রিমিয়ার লিগ দিয়ে আবার কামব্যাক করছেন। হাবিবুর রহমান সোহানের কথা বলি। হাবিবুর রহমান সোহানকে আমরা প্রমোট করেছি, খালেদ মাহমুদ সুজন ভাই তার দলে নিয়েছিলেন। প্রথম সিজন সোহান লাস্ট ম্যাচটাতে বরিশালের এগেনস্টে ভালো ব্যাটিং করেছিল। এরপর এক বছরও আর কোনো কম্পিটিটিভ টি-20 ম্যাচ খেলে নাই। হুট করে আবার বিপিএল খেললো খুলনাতে। এখন এইখানে আপনারা বলতে পারেন যে ও ওভার হাইপ পেয়েছে বা হ্যান ত্যান, কিন্তু একটু চিন্তা করে দেখেন, একটা ছেলে টি-20 ম্যাচই খেলে নাই, আমাদের দেশের স্ট্রাকচারে ওই জিনিসটাই নাই, তাহলে কিভাবে কাজটা হবে? নাম্বার 2 বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এইচপি এবং বাংলাদেশ টাইগার্সে টি-20 ক্রিকেট নিয়ে আলাদা করে কখনোই কোনো পরিকল্পনা হয় নাই। এইচপি বা বাংলাদেশ টাইগার্সে টি-20 ক্রিকেটকে কেন্দ্র করে কখনোই আলাদা করে কোনো পরিকল্পনা হয় নাই। টি-20 ক্রিকেটের ব্যাটিংটা কেমন হওয়া উচিত, টি-20 ক্রিকেটের ব্যাটিংয়ের জন্য আলাদা যারা আমাদের পাওয়ার হিটার্স আছেন, এইচপিতে যখন প্লেয়ার নেওয়া হয়েছে এর আগে, ওই রকম কি উল্লেখ করে নেওয়া হয়েছে যে এই প্লেয়ারকে সার্টেন আমি টি-20-র জন্য নিচ্ছি, এই প্লেয়ারকে আমি রেড বলের জন্য নিচ্ছি? কখনোই আমাদের দেশে হয় নাই এই জায়গাগুলো। সো এটাও কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। ইন বিটুইন যা ক্ষতি হওয়ার আমাদের ক্ষতি হয়ে গেছে। আমাদের হয়তো বা 115, 20, 30 স্ট্রাইক রেটের প্লেয়ার তৈরি হয়েছে, কিন্তু আমাদের 160-70 স্ট্রাইক রেটের প্লেয়ার তৈরি হয় না, 150 স্ট্রাইক রেটের প্লেয়ারও তৈরি হয় নাই। জাকের আলী অনেকের ক্ষেত্রে আমরা বারবার বলেছি, যখন শুরুতে তিনি বিপিএলে ভালো খেলেছেন, অনসাইড বা লেগ সাইড ওরিয়েন্টেড বেশিরভাগ শট খেলেছেন, আমাদের দেশের কনটেক্সটে জাকের আলী রেডি প্রোডাক্ট। কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড চিন্তা করলে আপনাকে ইন বিটুইন সব দিকে শট খেলার দক্ষতা অর্জন করতে হবে। আমরা আমাদের ওই ভিডিওতে পার্টিকুলারলি বলেছিলাম, জাকের যদি অফ সাইডের শট উন্নত করতে না পারেন তাহলে জাকের ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করতে পারবেন না, এই কথা আমাদের একদম স্পেসিফিকলি বলা ছিল। এখন জাকেরের প্রথম বছর তাকে সময় দিতে হবে। তাওহিদকেও আমরা প্রথম বছর সময় দেওয়ার পর দ্বিতীয় বছরে তার মধ্যে একটা চমৎকার প্রত্যাবর্তন দেখতে পেয়েছি। এখন প্রবলেমের জায়গাটা কিন্তু এইসব জায়গাতে যে আপনি এইচপি বা বাংলাদেশ টাইগার্স আলাদা টি-20-র কোনো প্রোগ্রামের জায়গাটা নাই, আলাদা করে ব্যাটারদেরকে নিয়ে সারা বছরব্যাপী কোনো স্কিল ট্রেনিং ক্যাম্প নাই। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, স্কিল ট্রেনিং ক্যাম্পটা করাবেন কারা? এই মুহূর্তে এইচপিতে কোনো ব্যাটিং কোচ নাই, এই মুহূর্তে এইচপিতে কোনো ব্যাটিং কোচ নাই। সো এইচপির যে ছেলেরা আছে ব্যাটিংটা কার কাছ থেকে শিখছে, সেটা একটা কিন্তু অনেক বড় প্রশ্নের জায়গা আছে। তিনি কতটুকু স্কিলফুল বা তারা কতটুকু স্কিলফুল ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী পাওয়ার হিটিং শেখানোর জন্য? সো এই জায়গাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তামিম ইকবাল খান অনফিল্ডের কাছে একটা ইন্টারভিউতে বলেছেন যে ন্যাশনাল টিম থেকে কোনো প্লেয়ার বাদ পড়ার পর কার কাছে গিয়ে ব্যাটিং প্র্যাকটিস করবেন?
কে তার ব্যাটিংয়ের স্কিল ডেভেলপ করবে? আমাদের বাংলাদেশে হাতে গোনা 2-1 কোচ ছাড়া, 2-1 কোচ বলতে সালাউদ্দিন স্যার আর সোহেল স্যার ছাড়া আর কারো কাছে সেই সুযোগটা আসলে নাই। এখন সালাউদ্দিন স্যার বা সোহেল স্যারও টি-20-র পাওয়ার স্কিলটাকে নিয়ে আলাদা করে তারা ওইটার স্পেশালিস্ট কিনা, জুলিয়ান উডের নাম যেরকম আমরা জানি ওই জায়গাটায় আলাদা করে তারা স্পেশালিস্ট দক্ষতা অর্জন করেছেন কিনা, সেটাও একটা চিন্তার বিষয়। হ্যাঁ, সোহেল স্যার তাওহিদের সঙ্গে কাজ করেছেন, সালাউদ্দিন স্যার অনেকের সঙ্গে কাজ করেন, ডেফিনেটলি তাদের সেই স্কিলের জায়গাটা আছে, কিন্তু একদম স্পেশালাইজড কোচ। একটা আশার বাণী আমি আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে এই বছর সিলেক্টররা যখন এইচপি টিমটা গঠন করেছে, জিসান আলম, হাবিবুর রহমান সোহান এদেরকে নেওয়া হয়েছে এইচপিতে টি-20-র কথা চিন্তা করেই। টি-20-র কথা চিন্তা করে জিসান এবং হাবিবুর রহমান সোহানদের মতো প্লেয়ারদের, কিছু প্লেয়ারদেরকে নেওয়া হয়েছে যে যারা টি-20 স্পেশালাইজড ট্রেনিং করবে। সো জিসান বা সোহানের মতো প্লেয়ারদেরকে এবার এইচপিতে নেওয়া হয়েছে আলাদা করে চিন্তা করে। এটা বর্তমান যে নির্বাচক প্যানেল আছেন, গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক রাজ, তারা এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে এইচপি টিমটাতে একটা ইনক্লুশন করেছেন। এটা একটা আশাব্যঞ্জক হওয়ার মতো খবর, কিন্তু তার জন্য আপনাকে আসলে 2 থেকে 2.5 বছরের মতো অপেক্ষা করতে হবে। আপনি হুট করে এক্সপেক্ট করতে পারবেন না যে সোহান এই বছরই এইচপিতে খেলে বা এইচপিতে থেকে এইচপিতে ক্যাম্প করে সোহান আগামী বছরই আপনাকে টি-20-তে একটা ম্যাসিভ আউটপুট দিয়ে দিবে। ডেফিনেটলি সেটার জন্য দক্ষ কোচ দরকার। এইচপি টিমে দক্ষ ব্যাটিং কোচ দরকার। এইচপি টিমের সেই দক্ষ ব্যাটিং কোচটা কোথায়? দিস ইজ দ্য ফ্যাক্ট। এইচপি টিমের কাজটা আসলে এতদিন কোথায় কী হয়েছে সেগুলো কিন্তু একটা ফ্যাক্টর জায়গা রয়েছে। একে তো টুর্নামেন্ট হয় না, আর নান্নু ভাই টুর্নামেন্ট কমিটিতে আসার পর তিনি এখন একটা টুর্নামেন্টের কথা বলেছেন, সেটাও আমরা এক ধরনের যেটা যতদূর জানতে পেরেছি এখনকার যে সিলেক্টিং প্যানেল ছিলেন তাদের একটা ইনফ্লুয়েন্সের জায়গা অবশ্যই ছিল। সো এটা একটা আশাব্যঞ্জক খবর, কিন্তু সময় দিতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে টি-20 ক্রিকেটে আপনি যদি ওই ব্যাপারটা চিন্তা করেন যে ওই মানের প্লেয়ার তৈরি করা, আমরা যা ক্ষতি করার আসলে করে ফেলেছি, এখন আমাদের ওই মানের ব্যাটার তৈরি করতে গেলে আরও 2 থেকে 2.5 বছর সময় লাগবে, যেটা অলরেডি প্রসিডিওরটা শুরু হয়েছে। এইচপি টিমে বেশ কিছু প্লেয়ারকে ডাকা হয়েছে, যেটা বলছিলাম যে জিসান বা সোহানের মতো ওদেরকে আসলে এখন তৈরি করতে হবে, কারণ ইন বিটুইন যে ভ্যাকুয়ামটা তৈরি হয়ে গেছে এই ভ্যাকুয়ামটা ওভারকাম করার এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে আমাদেরকে বোলিং দিয়েই প্ল্যানটা করতে হয়, বোলিং দিয়েই পরিকল্পনা করতে হয়। আমিও যখন ম্যাচ বিশ্লেষণ করি বোলিংয়ের পার্সপেক্টিভে ম্যাচ বিশ্লেষণ করি, আদারওয়াইজ কিছু আর করার থাকে না সত্যি কথা বলতে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।